গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, দীর্ঘ 22 বছর ধরে হুগলির পান্ডুয়া কালনা রোডের ওষুধের দোকানে ভুয়ো ডাক্তার নিতাই সেনাপতি চেম্বার করছেন। দেরিতে হলেও স্বাস্থ্য দপ্তরের চোখ খুলল। এক বা দুদিন নয়, পাক্কা 22 বছর ধরে রমরমিয়ে চলছিল চেম্বার। নামকরা একটি ওষুধের দোকানে দীর্ঘদিন ধরে চেম্বারে বসে রোগী দেখতেন নিতাই সেনাপতি। নিজেকে এমডি পরিচয় দিয়ে অ্যালোপ্যাথিক ওষুধও লিখে দিতেন। রোগী প্রতি 400 টাকা করে ভিজিট নিতেন তিনি, যা 250 টাকা তার ও 150 ওই ওষুধের দোকানদারের। ওষুধের ইনকাম অবশ্য আলাদা, তবে প্রেসক্রিপশনে দেখেই হতো সন্দেহ। অবশেষে এত বছর পর সামনে এলো আসল সত্যিটা। হুগলির পান্ডুয়া কালনা মোড়ের কাছে রয়েছে চৌধুরী মেডিকেল নামক এক ওষুধের দোকান। তাতেই রয়েছে নিতাই সেনাপতির চেম্বার। সম্প্রতি তার বিরুদ্ধে পান্ডুয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ মঞ্জুর আলমের কাছে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে। যে প্রেসক্রিপশনে তিনি ওষুধ লিখে দিতেন তার কোনোটায় রেজিস্ট্রেশন নম্বর আছে, আবার কোনোটাই নেই। এমডি বলে উল্লেখ থাকলেও তিনি কিসে এমডি তার কোনো রকম তথ্য নেই। সেই প্রেসক্রিপশনে দেখেই বাড়তে থাকে সন্দেহ। পান্ডুয়া বিএমওএইচ, পান্ডুয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি ও 3 জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষদের সাথে নিয়ে শটান পান্ডুয়া কালনা রোড সংলগ্ন চৌধুরী মেডিকেল হল নামক ঔষধের দোকানে ওই চিকিৎসকের চেম্বারে হাজির হন সকলে। ডাক্তারবাবু এরকম চেম্বার করেন, এরকম এমপি নামে তো ডাক্তারবাবু দেখে নাকি ঠিকঠাক করে, ঠিক আছে। তো এটা নিয়ে একটা কমপ্লেন আছে। আচ্ছা, এটা নিয়ে হচ্ছে একটু আপনার সঙ্গে একটু কথাবার্তা বলতে। চেম্বারটা শেষ করে নি? হ্যাঁ, চেম্বার শেষ করে নি। আপনি আগে বলে দিন। আমাদের বিএমওই স্যার, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, স্বাস্থ্য দপ্তর থেকে আমরা সবাই মিলে এসেছি। ঠিক আছে, আমি চেম্বারটা শেষ করে নি। চেম্বার শেষ পেশেন্টের সামনে ওই করা ঠিক নয়, তাহলে আবার করোনা শেষ হবে চেম্বার মোটামুটি ঘন্টা দেড়েক 100। আচ্ছা, বলছি একটা জিনিস, বলছি এই যে ধরুন আপনি এই যে লিখছেন ধরুন রেজিস্ট্রেশন নাম্বার, একটা ধরুন তো একটু একটা থাকবে, মানে কোন বোর্ডের আন্ডারে, যেমন ডব্লিউবিএমসি। আমি তো আপনাকে সব কাগজগুলো তো পাঠিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, কিন্তু ওনাকে সব কাগজপত্র আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু কাগজপত্রগুলো অন্য যেভাবে থাকে সেভাবে আমরা তো দেখতে পাচ্ছি না, যার জন্যই আমরা বুঝেছি। কিন্তু উনি যেটা বলেছিলেন, আমি কিন্তু সমস্ত ডিটেলস, আমি যে অ্যাসোসিয়েট প্রফেসর আছি সেটাও বলে দিয়েছি। আয়ুর্বেদের, কিন্তু আপনি তো প্র্যাকটিস করছেন হোমি অ্যালোপ্যাথি। আমি ওটাই বলতে চাইছি। তাহলে সেটা আমি তো পাঠিয়েছি আপনাকে, কাগজপত্র সবকিছু পাঠিয়ে দিয়েছি। অ্যালোপ্যাথিতে আপনি যদি প্রেসক্রাইব করেন তাহলে আপনার তো মানে এটা তো হচ্ছে না, ক্রাইটেরিয়া ম্যাচ হচ্ছে না। আপনি আয়ুর্বেদিক প্র্যাকটিস করেন, কোনো অসুবিধা নেই। কথাটা সেটা নয়, কথাটা এখন আপনি তো জানেন এখন সবাই পারমিশন পেয়ে গেছে না, ওয়েস্ট বেঙ্গলে সবাই। না, ওটা না, ওটা বেসিক। অলরেডি আপনাকে আমি অর্ডার কপি, একটা অর্ডার কপিও দিয়েছি, সার্টিফিকেটের এমডি এটা দিয়েছি, পাঠিয়েছি তো। না, সেটা এমডি তো আপনি আয়ুর্বেদিক, আমি ওটাই তো পাঠিয়ে দিয়েছি তো আপনাকে। আয়ুর্বেদিক ডাক্তারবাবু অ্যালোপ্যাথি কয়েকটা ইমার্জেন্সি মেডিসিন সাজেস্ট করতে পারে, নট অল মেডিসিন। যা লিস্ট পাঠিয়েছি দেখেছেন তো, A to Z লিস্ট, ড্রাগের লিস্টও পাঠিয়ে দিয়েছি। ওইটা 67টা ওষুধ লেখার পারমিশন আছে। আচ্ছা ডাক্তারবাবু, এইটা একটা কথা বলি, এই যে ধরুন এটা রেজিস্ট্রেশন, এখন তো সবই তো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। চিকিৎসককে সব কাগজ নিয়ে পান্ডুয়া ব্লক অফিসে দেখা করতে বলেন। সেই মতো সোমবার রাতে চেম্বার শেষ করে ব্লক অফিসে গিয়ে দেখা করেন ওই চিকিৎসক। তার কাগজপত্র দেখে ব্লক প্রশাসন স্বাস্থ্য দপ্তরের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। এই বিষয়ে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নিশাপতি রক্ষিত কি বলছেন শুনে নেব। অন্যদিকে পান্ডুয়া বিএমওএইচ পঞ্চায়েত সমিতির সভাপতি কি বলছেন শুনে নেব। আমি পান্ডুয়াবাসী হয়েই বলছি, বা আমি পান্ডুয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি এখন। তা আজকে ওই ডাক্তারবাবু নাকি 15 বছরের ঊর্ধ্বে ওইখানে ডাক্তারি করছে ওই ওষুধের দোকানে। আমি একটাই বার্তা দেবো, সেই ওষুধের দোকানটা কেন তার পরিচয় গোপন রেখেছে বা তার কাগজ কেন দেখে নেয়নি, যেহেতু ও মেডিসিন ডাক্তার। তিনি কি করে তিনি আয়ুর্বেদিক ডাক্তার, এখন ওষুধ দিচ্ছে অ্যালোপ্যাথি। এরকম আমার পান্ডুয়াবাসী বহুত জনকে আজ পর্যন্ত দেখেছেন।
কিন্তু এটা কেন? পয়সাটাই কি সব কিছু? ডাক্তারবাবুদের একটা তো হওয়া অন্যদিকে হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কি বলছেন শুনবো। না, আমার কাছে অফিসিয়ালি কোনো খবর আসেনি। কালকে আপনাদেরই একজনের মাধ্যমে আমার কাছে খবরটা এলো। ঠিক আছে, যদি কেউ কমপ্লেন করে থাকে এবং তার যদি আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি ডিগ্রি থাকে, তিনি তার স্ট্রিমে তিনি প্র্যাকটিস করবেন। আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি আমরা কখনোই তাদের অ্যালোপ্যাথি প্র্যাকটিস করার কথা না। এবং এমডি লাগিয়েছেন ওনার, হয়তো আয়ুর্বেদিতে এমডি আছে, হয়তো সেটা তো আমি বলতে পারবো না, সেটা যারা তদন্ত করেছে বা গেছেন তারা বলতে পারবেন। বা যদি আমার কাছে কমপ্লেন আসে আমি নিশ্চয়ই তদন্ত করে দেখবো। আর যদি কোনো এটার মধ্যে যদি দেখা যায় যে কোনো ভুল আছে, কোনো যে ওনার যে অ্যালোপ্যাথি মেডিসিন উনি যদি প্র্যাকটিস করে থাকেন যেটা ওনার করার কথা না, তার জন্য আইনানুগ যে ব্যবস্থা নেওয়া সেটা করতে হবে। যারা গেছেন ওখানে, যদি ব্লক আধিকারিক গিয়ে থাকেন তারা সেই মতো বিধিবদ্ধ ব্যবস্থা নেবেন, অথবা আমাকে পাঠালে পর আমি সেটা দেখে সেভাবে। বলছি স্যার, এই যে এটা উচিত নয়। যদি কেউ মানে অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন, আয়ুর্বেদিক ডাক্তার, তাদের সেটা। কি হয়েছে স্যার, ঘটনাটা কি হলো? ওদের বলে এসছি সব কিছু। হ্যাঁ, মানে আপনার কোনো আপনার রেজিস্ট্রেশন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এমনিতে ওনার সঙ্গে কথা হলো, যা যা আমার আছে সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেইভাবে প্র্যাকটিস করছি। আজকে ডাকলো কেন বিডিও অফিসে? অভিযোগ সেরকম কিছু নাই। আপনার বিরুদ্ধে কোনো নামে মিল নেই? না, সবই ঠিক আছে। আপনি আমি আয়ুর্বেদিক ডাক্তার, আয়ুর্বেদিক প্র্যাকটিস করবো, ব্যাস। আবার এমডি স্যার এমডি লিখতেন তো? এমডি আয়ুর্বেদ। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন তো আপনি? হ্যাঁ, আয়ুর্বেদিক ডাক্তার, আপনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন? স্যার আপনি আয়ুর্বেদিক ডাক্তার, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন? বলছি আয়ুর্বেদিক ডাক্তার কি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতে পারে? করতে পারে। হ্যাঁ, যেগুলো অর্ডার আছে, যেগুলো মানে আছে আর কি, যা আমাদের যা কাউন্সিলের যা অর্ডার আছে, 67টা মেডিসিন লেখা যায়। আচ্ছা, আপনার নামটা স্যার? নাম নিতাই সেনাপতি। নিতাই সেনাপতি? এই আমি যাচ্ছি গো। স্যার কি নাম? নিতাই সেনাপতি। হ্যাঁ। পান্ডুয়া থেকে সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আপডেট। বারে বারে বয়ান বদল। চন্দননগরের নৃত্যশিল্পী মৃত সুতন্দার গাড়ির চালকের কাকসা থানা ওই ড্রাইভারকে গ্রেপ্তার করলো। ফেব্রুয়ারি মাসে 23 তারিখ গভীর রাতে চন্দননগরের নৃত্যশিল্পী সুতন্দা চ্যাটার্জির মৃত্যু হয়েছিল মর্মান্তিক পথ দুর্ঘটনায়। 19 নম্বর জাতীয় সড়কের বুদবুদের এক পেট্রোল পাম্পের কাছে অভিযোগ উঠেছিল একটি সাদা রঙের গাড়িতে থাকা কয়েকজন যুবকের বিরুদ্ধে। কাকসা থানার পুলিশ ওই সাদা গাড়ির ড্রাইভার বাবলু যাদব সহ অন্যান্যদের গ্রেপ্তার করে, কিন্তু রহস্য উন্মোচন হয়নি। পুলিশ তদন্ত করছে। সুতন্দার মা তনুশ্রী দেবী অভিযোগের ভিত্তিতে কাকসা থানার পুলিশ ড্রাইভার রাজদেও শর্মাকে ভদ্রেশ্বরের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। একের পর এক বয়ান বদলাচ্ছে। ওই দুর্ঘটনায় সুতন্দার মৃত্যু হলেও অন্যান্য কারুর আঘাত হয়নি। ড্রাইভার রাজদেও এই বিষয়ে কি বলছেন শুনে নেব। পাল্টা হয়ে যাওয়ার পর আমার গাড়ি থেকে দুটো ছেলে যা করে কষ্ট করে নেমে যায়। ওনাদেরও গাড়ির একটা টায়ার বাস্ট হয়ে যায়। ঠিক আছে, বাস্ট হয়ে যাওয়ার পর ওনার গাড়ির চাবি আমাদের গাড়ির একটা স্টাফ খুলে নেয়। খুলে নিয়ে আমাদের স্টাফকে বুকে ঘুষি মেরে ওনারা সব ফারার হয়ে গেছে। ওনাদের গাড়ির চাবি, গাড়ি আটক হয়েছে। খারাপ উদ্দেশ্য নেই ওরা, তারা অবশ্যই খারাপ উদ্দেশ্য। সেটা হ্যাঁ, সেটা কিডন্যাপিং হতে পারে, মার্ডার হতে পারে, ছিনতাই হতে পারে। প্রথম দিন আমি যেটা বলেছিলাম যে প্রথম ন্যাশনাল হাইওয়েতে আমাকে একবার মারা হয়েছিল গাড়িটা। মারার পর ডিভাইডে চলে দেওয়ার চেষ্টা করেছিল, তখন ম্যাডাম গাড়িতে বসেছিল। ম্যাডাম বললো গাড়িটাকে দাঁড় করো। গাড়িটাকে ওভারটেক করে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরেও গাড়িটা পালিয়ে যায়। তারপর থেকে সেই গাড়িটাকে আর আমি ওভারটেক করতে পারিনি। যখন দেখছি আমাকে পেছন থেকে একজন বললো স্লো হয়ে যায়, স্লো হয়ে গেছিলাম। কিংবা সোজা রাস্তা আমি দার্জিলিং মধ্যে, ওনার গাড়ি যাচ্ছিলো সিসিটিভি খুঁজে রেখে যেটা দেখা গেছে, সিঙ্গেল রাস্তায় ওনার গাড়ি যাচ্ছে বাঁ দিক দিয়ে, আমার গাড়ি যাচ্ছে ডান দিক দিয়ে, কিন্তু আমার গাড়িটা পেছনে আছে। তারপর থেকে ওনাকে আর ওভারটেক করতে পারি। আগে কি ও পিছনেই ছিল ওই গাড়িটা, সাদা গাড়িটা? মানে এটা কতটা দূর পর্যন্ত গেছে? মানে ওটা পেছনে ছিল বলতে ন্যাশনাল হাইওয়ে থেকে যে রাস্তা যেটু রোডটা ঢুকছে, ঢুকেই দুটো বাম্পার আছে, বাম্পারের সামনে আমি দাঁড়িয়ে গেছিলাম। তখন ওনার গাড়ি আমার পেছনে হয়ে যায়। তুমি কি চেস করছিলে, গাড়িটাকে ফলো করছিলে জোরে? না, সেটা ম্যাডাম আমাকে মারার দিয়ে পালিয়ে যাওয়ার পর ম্যাডাম আমাকে বলেছিল গাড়িটাকে দাঁড় করাতে। গাড়িটাকে দাঁড় করাতে সেই ম্যাডামের কথা শুনে আমি গাড়িটা ঢুকিয়েছিলাম। আচ্ছা,
মানে হাইওয়ে থেকে নামিয়ে দিয়েছিল। হাইওয়েতে পুরনো জিটি রোডে ঢুকে যেত, যখন দার্জিলিং হাইওয়ে মোড়ে থেকে যেত। হ্যাঁ ওরা নেমে যাচ্ছে তখন ওদেরকে ফলো করলো। হ্যাঁ, এবার ওই দার্জিলিং মোড় থেকে আবার ওই রাস্তাটা হাইওয়েতেই উঠে যাচ্ছে। আচ্ছা, ঘুরে গিয়ে উঠছে। না, সোজাই উঠে যাচ্ছে, ওই রাস্তাটা হাইওয়েতে আবার মিলে যাচ্ছে। ওটাই পুরনো হাই রোড ছিল আগে। মানে ওটা চেনা জায়গা তোমার, হ্যাঁ, চেনা ওখান থেকে জায়গা। কি উঠে যায়। হ্যাঁ, ওটা চেনা যায়। কিন্তু গাড়িটাকে কি দাঁড় করাতে পারছিল না? ওরা আমাদের গাড়িটাকে আরেকবার দাঁড় করাবার চেষ্টা করেছিল। সেই যখন দাঁড় করাবার চেষ্টা করে আমি ডান দিকে যখন গলিটা পাই, গাড়িটা পাল্টি খেয়েছে ডান দিকের গলিতে, মেন রোডে না, ওই ডান দিকের গলিতে আমি সবাইকে বাঁচাবার চেষ্টা করি। গাড়িটা যদি ডান দিকে আমি ঢুকিয়ে নিতে পারি তাহলে সবাই বেঁচে যাবে। গাড়িটা শুধু পাল্টি খেয়ে একটাই কারণ, ওখানে একটা টয়লেট ছিল, টয়লেটে বাঁদিকের চাকাটা উঠে যায়, সেই হিসেবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা পাল্টি খেয়ে। কত স্পিড ছিল গাড়ির তো তখন আমার মিটারের দিকে অত চোখ ছিল না, আমার চোখ ছিল খালি রাস্তার দিকে। তুমি তো চালাও গাড়ি। না, স্টিয়ারিং যতটা কাটাবার ততটাই কাটি, ওর থেকে তো বেশি গাড়ির স্পিড স্পিডটা কত ছিল? গাড়িটা মোটামুটি 190 100 হবে। যখন বলছিলে যে গাড়িটা ধাক্কা মারলো পেট্রোল পাম্প থেকে বেরোনোর পরে, তখন কি কটূক্তি বা টিজিং হয়েছে কিছু? সেরকম তো আমার চোখে পড়েনি, কিন্তু ড্রাইভারটার দিকে আমি একবার বাদির কাজ দিয়ে দেখেছি যে আমাদের দিকে তাকাচ্ছি, কিন্তু কোনো ইশারা বা গলার ভয়ে সেরকম আমি পাইনি, যেহেতু কাজ তোলা ছিল। ওরা কি কিছু বলেছিল যে গালাগাল দিয়েছিল? সেরকম কোনো গলার ভয়েস আমরা পাইনি। তা প্রথম দিন তো তুমি বলে টিজিং হয়েছে। না, প্রথম দিন স্টেজিং বলতে আমাদের দিকে তাকাচ্ছিল, আমাদের আগে যাচ্ছিল, একবার স্লো হচ্ছিল, এবার পেছনের সিটে যারা বসেছিল তারা কি দেখেছে সেটা তো আমি বলতে পারছি না। সেটা আমি যেটুকু পেছনের সিটে যারা ছিল তারা তো শুধু আমি একবার তাকিয়ে দেখতে গেছি, আমার কোনো চেনাশোনা ড্রাইভার নয় তো, আমাদের ওখানকার লোকাল কোনো গাড়ি নয় তো, এই অনুযায়ী আমি বল যাচ্ছে একবার বাদিকে মুখটা দেখেছি। ওরা কি ভেতরে মদ খাচ্ছিল জানো? তবে মদের গ্লাস যখন পাওয়া গেছিলো খাচ্ছিল, কিন্তু খেতে তো দেখিনি। না, এই আমি যে এক ঝলকি খালি ওদের দিকে তাকিয়েছিলাম, ড্রাইভারটা আমাদের দিকে তাকাচ্ছে। না, আপনি যে ইফটিজিং এর যে অভিযোগটা করেছিলেন তাহলে সেটা কি না বলবেন? না, ইফটিজিং বলতে ওদের কোনো গলার ভয়েস পাইনি, শুধু একবার তাকিয়েছে। এবার পিছনে যারা দেখতে কিছু হয়েছে না হয়নি? মনে হচ্ছে তো আমার কিছু হয়নি। তাহলে আমি প্রথম দিন যখন করেছিলেন দেখিনি আমি কিছু বলতে পারছি না যে হয়েছে, আমি বাধ্যতামূলক বলতে পারবো না যে হয়েছে। ম্যাডামই আপনাকে বলেছিল গাড়িটাকে ম্যাডামই বলেছিল ধরার জন্য, সেই জন্য ওটা ম্যাডামের নিজের গাড়ি ছিল। এখন ম্যাডামের মা বলছেন যে তুমি এবং গাড়িতে আরও যারা ছিল এবং ওদের গাড়িতে যারা ছিল সকলকেই গ্রেপ্তার করুক বা আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করুক কার দোষে মেয়েটা মারা গেল। কি বলবে? সেটা মেয়ের মা যেটা বলছে সবাইকে একবার করে জেরা করা দরকার আছে। তোমাকে তো জেরা করেছে পুলিশ? হ্যাঁ, আমাকে থানায় করেছে। আদালতে নিয়ে গেছিল না, আদালতে আমার তো ফোনে পাইনি, এদেরকে যেদিনকে নিয়ে যায়। তোমার কি মনে হয় যে তোমার ভুলেই অ্যাক্সিডেন্টটা হয়েছে? কারণ যে গতিতে তুমি গাড়িটা চালাচ্ছিলে, গতিবেগ তো বেশি ছিল, আমাকেও এখন নিজেকে নিজে ছোট মনে হচ্ছে যেটা আমি কী করে ফেললাম। আমি সবাইকে বাঁচাতে পারলাম আর একজনকে বাঁচাতে পারলাম না। তোমাদের কোনো চোটাঘাত কিছু লাগেনি? আমার একটু মাথায় লেগেছিল আর একটু লেগেছিল। আমি সবার লাস্টে গাড়ি থেকে বেরিয়েছি, আমি গাড়ির ভেতর আটকে গেছিলাম সিট বেল্ট অবস্থায়। তোমরা কি ড্রিঙ্ক করেছিলে? না না, কেউ করেনি। না, আমাদের এখান থেকে বেরিয়েছিলে 10টা? আমরা যাচ্ছিলাম বিহার, যেহেতু গাড়ির মালিক আমাদের সাথে আছে, আমাদের কী করে ড্রিঙ্ক না, করতে বলছি দেবে? এখান থেকে 10টায় বেরোলে, ওখানে পৌঁছলে কটায়? এখান থেকে আমরা বেরিয়েছিলাম 9টার সময়। হ্যাঁ, বেরিয়ে ওখানে মোটামুটি আমাদের সঙ্গে ঘটনাটা ঘটেছে 12টা 20 থেকে 12:30 এরকম। ওই তেল ভরে যখন বেরোচ্ছ? তেল ভরে তাও অনেকটা চলে গেছিলাম, অনেকটা যাবার পর এই ঘটনাটা ঘটে। তো এখন ওর মা যে বলছে, সুতন্দ্রার মা বলছে যে সবাইকেই সন্দেহ করছে যে, সেটা একটা স্বাভাবিক, উনি স্পটে ছিলেন না, দূর থেকে ওনার মনে এখন যেটা আসছে সেটা বলতে তো চাই। তোমরা তাহলে প্রথমে বলেছিলে কেন যে ইফটিজিং হয়েছে, ওরা আমাদের ধাওয়া করেছে, আমাদের গাড়িতে ধাক্কা মেরেছে? না, ধাক্কা তো অবশ্যই মেরেছে, ধাক্কা এখনই বলছি ধাক্কা মেরেছে। কবার মেরেছে ধাক্কাটা? প্রথম ন্যাশনাল হাইওয়েতে একবার মেরেছে, তারপর ওনাদের ওভারটেক করে আমি একবার দাঁড় করবার চেষ্টা করি, আমাদের গাড়ি থেকে একজন নামে পেছন থেকে, ডান দিক থেকে। কে নামে? তারপর- না, প্রদীপ না, মন্টু নেমেছিল দিয়ে মন্টু নেমেছিল, তারপর আবার উঠে পড়ে ম্যাডাম আবার বলে ওনাকে একটু দাঁড় করাতে, তখন আমি গাড়িটাকে টেনেছিলাম, মানে ওই ওল্ড জিটি রোডের মধ্যে, মানে যেটা সিসিটিভি ক্যামেরায় দেখা হ্যাঁ, গেছে। তখন ওর গাড়ি আমার আগে, তখন আর ওকে আমি ওভারটেক করতে পারিনি। আচ্ছা, মানে টানার কারণটা কি ছিল? কারণ মানে ও মেরে আমাকে চলে গেল, কেন মারলো? ওকে একটু দাঁড় করা, এটা ম্যাডাম বলেছিল। মানে দুবার মারা হয়েছিল গাড়িতে ধাক্কা। ন্যাশনাল হাইওয়েতে একবার মারা হয়েছিল, তারপর যখন ওল্ড জিটি রোডে ও ঢুকে যায়, আমিও ওর পেছনে গিয়ে সামনেই দাঁড় করিয়ে দিই ওর গাড়ি, কিন্তু ও কোনো রকমভাবে আবার পালিয়ে যায়। তারপর যে পালিয়ে যায় তারপর আর ওকে দাঁড় করাতে পারিনি। মানে তখন ধাক্কা মেরেই পালিয়ে যায়। তুমি কতদিন গাড়ি চালাচ্ছ? তাও আমি 2007 থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সামনে ছাত্রছাত্রীদের সহযোগিতায় ক্যাম্প অফিস খুলল বিজেপি।
চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ব্যান্ডেল চার্চ সংলগ্ন সেন্ট জর্জ স্কুলের সামনে এবং চুঁচুড়া লঞ্চঘাট সংলগ্ন ডাব স্কুলের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ও অভিভাবকদের সুবিধার্থে বিজেপি স্থানীয় নেতৃত্বরা ক্যাম্প বসায়। এদিন এই ক্যাম্প থেকে বিজেপির কর্মীরা পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় জলের বোতল ও পেন। এবারে কর্মসূচি প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনে নেব। হুগলি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি চুঁচুড়া মণ্ডল 1-এর পক্ষ থেকে আজ আমরা ডাব স্কুলের সামনে বসেছি। এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আজকে সেকেন্ড ডে। তার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীদের এবং গার্জিয়ান যারা আছে তাদের সাহায্যার্থে আমরা এখানে বসেছি চেয়ার টেবিল নিয়ে এবং ছাতা লাগিয়ে, যাতে তারাও এসে এখানে বসতে পারে এবং জলের ব্যবস্থাও করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, জল যাতে নিতে পারে, তারা খেতে পারে, সেই পরিষেবাও দান করার জন্য আমরা এখানে বসেছি। পরবর্তী শুধুমাত্র এটাই না, তার সঙ্গে টোটো এবং সাইকেল বা গাড়ি নিয়ে যারা ছাত্রছাত্রীরা আসে সেগুলো রাখার ব্যবস্থাও করা হচ্ছে সাইডে। তার জন্য আমরা এখানে উপস্থিত রয়েছি এবং সকল কর্মীবৃন্দরা আমাদের ভারতীয় জনতা পার্টি তারাও এখানে উপস্থিত রয়েছেন, সাহায্য করছেন সকলকে। নমস্কার। নাম দেবমাল্য নিয়োগী। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন, তাই ভারতীয় জনতা পার্টি হুগলি সাংগঠনিক জেলার চুঁচুড়া 2 মণ্ডলের পক্ষ থেকে এই ছাত্রীদের জন্য একটু সামান্য জল, একটা পেন তাদের দেওয়া হলো। আর গার্জেনদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, একটা ছাতা চেয়ার লাগিয়ে। এই আর কি সামান্য একটু আয়োজন ছিল, এই করেছে। তোমার নাম? তপন সরকার, চুঁচুড়া 2 মণ্ডলের সভাপতি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রম কেন্দ্রের নদিয়া রানাঘাটের ছোট শিশু অস্মিকা ও তার পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, অস্মিকার চিকিৎসার জন্য 16 কোটি টাকা প্রয়োজন। সব জায়গায় ব্যাঙ্গালোর সব জায়গা থেকে দেখেছি আমরা অনেকটা প্রায় ওষুধটা নেওয়ার মতো প্রায় কাছাকাছি অ্যামাউন্টে এখন পৌঁছে গেছি। তো এই মুহূর্তে লাস্ট কিছুদিন ধরে ওর যেহেতু 14 মাস এখন বয়স হয়ে গেছে, ইঞ্জেকশনটা যত তাড়াতাড়ি সম্ভব ওকে দিতে হবে, নাহলে একটা লাইফ রানাঘাট। তুমি নাম আর ফোন নাম্বার ফান্ড কালেকশন করছো অলরেডি, প্রায় 6-7 কোটি টাকা প্রায় 7 কোটি আছে। ইঞ্জেকশনটা ওটা তো দিলে ওই যে 100% কিউরেবল, তার তো কোনো, বাট ওটা একমাত্র মেডিসিন যেটা লাইফ রিস্কটা কমে যায়। মানে আমি যোগাযোগ করে ব্যবস্থা করছি। তোমরা ইমার্জেন্সি কিছু একবার দেখি। আমি ব্যাঙ্গালোর যেসব হসপিটাল থেকে ইঞ্জেকশনটা অনেক আরও বাচ্চা আগে যারা পেয়েছে তার সেসব হসপিটালে গেছি, এখনও অনেক যেসব বাচ্চারা ইঞ্জেকশন পেয়েছে, এরকম অনেক বাচ্চা বাবার সাথে কথা বলি, সেগুলো আউট অফ স্টেট, আমাদের স্টেটের না। বিভিন্ন সেক্রেটারিদের ফান্ডিং করছে মানে প্রচারের মাধ্যমে। বাট আপনি যদি একটা ভিডিও বার্তা অন্তত একটু যদি মানুষের কাছে করে দেন, কেন যেহেতু ফান্ডিংটা অনেকটা হিউজ অ্যামাউন্ট, আমি কোনো সময় যেন প্রেসারাইজে করবো 1 কোটি টাকার মতো থাকবে। ওদের 16 কোটি টাকা বলেছে, আমাদের 8 কোটি টাকা ব্যাঙ্গালোরে বললেই তো ওটা 8 কোটি 70 লাখ টাকা বলেছে না। অ্যাকচুয়ালি ওটা মানে এক ইনস্টলমেন্টে দিতে হয়। ফার্স্ট ইনস্টলমেন্টটা $1 মিলিয়ন হলে পরে ওরা দিয়ে দেয়, যেটা যা ইন্ডিয়ান কারেন্সিতে যা ভ্যালু থাকতে দেয়। তো এখনো অবধি আমাদের যা ভ্যালু আছে, আর যেটাতে আমরা ইম্প্যাক্ট গ্রুপের মাধ্যমে করছি, তো ওদেরও কিছু
চার্জ আছে ওগুলো কাটবে, তো কেটে আমরা টোটাল ফান্ডিং প্রায় 9 কোটি টাকা কি 9 কোটি 30 লক্ষ টাকাও যদি জোগাড় করতে পারি তাহলে ও ইঞ্জেকশনটা পেয়ে যাবে এবং ওদের চার্জটা যা আছে সেগুলো কেটে দিতে হবে। ঠিক আছে, আমি নাম্বারটা নিয়ে আমি যোগাযোগ করবো, আমি দেখছি, চিন্তা করবো। বসুন আমি যে আজকে এসছি বসতে বসো, আমি যোগাযোগ করবো। আগামী 15ই মার্চ হুগলি শ্রী ওলাইচণ্ডী মাতার ঠাকুরানীর বাৎসরিক পুজো, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। হুগলি চুচুড়ার শ্রী ওলাইচণ্ডী মাতার ঠাকুরানীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ। হুগলি জেলা ছাড়াও দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়। পুজোর পাশাপাশি মেলা, ভোগ বিতরণ হয়। এখন চলছে মন্দির সংস্কার ও রঙের কাজ, সাজানো হচ্ছে মন্দির চত্বর। এই বছরে বাৎসরিক পুজো প্রস্তুতির প্রসঙ্গে ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। মায়ের বাৎসরিক পুজো অন্য বারের মতো এবারেও যথারীতি সাড়ম্বরে অনুষ্ঠিত হতে চলেছে এবং আগামী 15ই মার্চ 1 চৈত্র মায়ের মানে দোলের পরের শনিবারে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। এবারেও সেই রকমই হচ্ছে এবং আমাদের গত 3 মার্চ থেকে আমাদের খোলা হয়েছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মায়ের প্রণামী চাইছেন তারা এখানে এই ব্যাপারে অপেক্ষা করছি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।